একবার ভাবুন তো, একটা আস্ত দ্বীপ যেটা বাস্তবে আদৌ নেই, অথচ সমুদ্রের মানচিত্রে টানা ৫০০ বছরেরও বেশি সময় ধরে সেটা সগৌরবে টিকে আছে। আজকের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা রোমাঞ্চকর ঐতিহাসিক রহস্যের গভীরে ডুব দেব, যা শুনলে আপনি হয়তো আপনার চোখের দেখাকেও আর বিশ্বাস করতে চাইবেন না। হাই ব্রিসেল, আটলান্টিক মহাসাগরের বুকে এক ভৌতিক দ্বীপের অমীমাংসিত রহস্য। চলুন শুরু করা যাক। ১৬৮৪ সালের এই অদ্ভুত দাবিটা একবার শুনুন। রডারিক ও ফ্লাহাটি বলছেন, মোরগ ওলে নামের এক ভদ্রলোক নাকি খোদ ওই কাল্পনিক দ্বীপে রীতিমতো ২ দিন কাটিয়ে এসেছেন। শুধু তাই নয়, সেখান থেকে তিনি নাকি আয়ারল্যান্ডের অ্যানান দ্বীপপুঞ্জ পরিষ্কার দেখতে পাচ্ছিলেন। অদ্ভুত, তাই না? কিন্তু এটা স্রেফ কোনো পাগলাটে নাবিকের গল্প ছিল না। মানচিত্রের একটা ভুলের ওপর সেকালের মানুষের ঠিক কতটা অন্ধবিশ্বাস ছিল, এটা তারই একটা জ্বলজ্বন্ত প্রমাণ। আমাদের এই ভৌগোলিক তদন্তের শুরু কিন্তু ঠিক এখান থেকেই। আচ্ছা, এবার সরাসরি চাক্ষুষ প্রমাণে চলে যাই। ১৪৭৩ সালের এই পোর্টোলানো চারটার দিকে একটু লক্ষ্য করুন। আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলে লাল রঙের একদম নিখুঁত গোল একটা দ্বীপ দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, এটাই হলো সেই ব্রাসিল। মানচিত্রকাররা কিভাবে একটা পুরোপুরি কাল্পনিক ভূখণ্ডকে ভূগোলের একটা অনস্বীকার্য বাস্তবাংশ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন, এটা তারই সবচেয়ে বড় প্রমাণ। এই ভৌতিক দ্বীপের জন্মটা আসলে কাগজের বুকেই হয়েছিল, আর এর পেছনে ছিলেন ভূমধ্যসাগরীয় মানচিত্রকাররা। ১৩২৫ সালে অ্যাঞ্জেলিনো দোলসার্টের চার্টে একে প্রথম দেখা যায়। এরপর ১৩৭৫ সালের বিখ্যাত কাতালান অ্যাটলাসে এটি একটা নিখুঁত বৃত্ত হিসেবে জায়গা করে নেয়। আর ওই যে লাল রং, তখনকার দিনে লাল রং দিয়ে মূলত কোনো আশীর্বাদপুষ্ট বা অতি প্রাকৃত জায়গাকে বোঝানো হতো। সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, কোনোরকম বাস্তব প্রমাণ ছাড়াই এই দ্বীপটার সরকারি নৌ মানচিত্রে টানা ৫৪৫ বছর টিকেছিল। ভাবা যায়? তো আমাদের প্রথম অধ্যায়, স্থান পরিবর্তনকারী ভূখণ্ড বা একটি ভৌগোলিক অসঙ্গতি। দ্বীপটা যে শুধু কাল্পনিক ছিল তা কিন্তু নয়, এর আচরণটাও ছিল বেশ অদ্ভুত। এটা সাধারণ দ্বীপের মতো এক জায়গায় স্থির থাকত না, আক্ষরিক অর্থেই ঘুরে বেড়াত। এই টেবিলটা দেখুন, ১৪০০ শতকে একে দেখানো হচ্ছে আয়ারল্যান্ডের পশ্চিমে, ১৫০০ শতকে সেটা সরে গেল অ্যাজোরেজের কাছে, ১৬০০ শতকে এসে এটা লাফ দিয়ে চলে গেল নিউফাউন্ডল্যান্ডের উপকূলে, আর ১৫০০ সালের পর একেবারে দক্ষিণ আমেরিকার দিকে। আসলে হয়েছিল কি, মানচিত্রকাররা সমুদ্র থেকে কোনো কিছু যাচাই না করেই স্রেফ একে অপরের কাজ অন্ধভাবে কপি করতেন, আর এভাবেই দ্বীপটা এক ম্যাপ থেকে আরেক ম্যাপে যাযাবরের মতো ঘুরে বেরিয়েছে। এখন প্রশ্ন হল, কেন? আমাদের দ্বিতীয় অধ্যায়, পেছনের উদ্দেশ্য, অর্থনীতি বনাম পুরাণ। মানুষ কেন একটা অস্তিত্বহীন দ্বীপের পেছনে এভাবে পাগলের মতো ছুটত? ব্যাপারটা বুঝতে হলে আমাদের ব্রাসিল শব্দের দুটো ভিন্ন উৎসের দিকে তাকাতে হবে। একদিকে রয়েছে কাব্যিক সেল্টিক লোককথা, যেখানে উই ব্রেসাইল মানে হল প্রাচীন আইরিশ উপজাতির এক আশীর্বাদপুষ্ট স্বর্গীয় জায়গা। কিন্তু আসল খেলাটা ছিল অন্যদিকে। ভূমধ্যসাগরীয় ব্যবসার দিক থেকে দেখলে গ্রানাডি ব্রাসিল ছিল অত্যন্ত মূল্যবান এক লাল রঙের নির্যাস, যা কাঠ আর লাইকেন থেকে পাওয়া যেত। সহজ কথায়, জেনোয়া আর ব্রিস্টলের বণিকদের কাছে কোনো পৌরাণিক স্বর্গের চেয়ে এই লাল রঙের ব্যবসা অনেক বেশি লোভনীয় আর বাস্তবসম্মত ছিল। সাম্রাজ্য বিস্তার আর ব্যবসার লোভ, এই দুটো জিনিস যে মানুষকে কতটা মরিয়া করে তুলতে পারে, এই টাইমলাইনটা তার জলঝন্ত প্রমাণ। ১৪৮০ সালেই ব্রিস্টলের বণিকরা এই দ্বীপের খোঁজে জাহাজ ভাসিয়ে দিলেন। এরপর ১৪৯৭ সালে জন ক্যাবট যে আটলান্টিক পাড়ি দিলেন, তার পেছনেও অন্যতম কারণ ছিল এই দ্বীপটা খুঁজে বের করা। ১৪৯৮ সালে খোদ স্প্যানিশ দূত পেড্রো ডি আয়ালা রিপোর্ট করছেন যে ইংরেজরা দ্বীপটা খুঁজতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। অবশেষে ১৫০০ সালে পেড্রো অ্যালভারেজ ক্যাব্রাল যখন দক্ষিণ আমেরিকার উপকূল আবিষ্কার করলেন, তখন সেই বিশাল ভূখণ্ডের নাম পাকাপাকিভাবে ব্রাজিল হয়ে গেল। এবার আসা যাক তৃতীয় অধ্যায়ে, প্রকৃতির অজুহাত, অভিযাত্রীরা কিভাবে বিভ্রান্ত হয়েছিলেন। আচ্ছা, এত এত বাগা বাগা নাবিক কি সবাই তাহলে বোকা ছিলেন? মোটেও না। এর পেছনে একটা সলিড বৈজ্ঞানিক কারণ আছে, যাকে বলে ফাটামর্গানা। এটা মূলত এক ধরনের মারাত্মক দৃষ্টিভ্রম। সমুদ্রের পৃষ্ঠে তাপমাত্রার পার্থক্যের কারণে দিগন্তরেখা এমনভাবে বেঁকে যায় যে দূর থেকে সাধারণ মরীচিকাকেও আস্ত কোনো ভূখণ্ড, দ্বীপ বা পাহাড়ের চূড়া বলে মনে হয়।
আটলান্টিকের অত্যন্ত অভিজ্ঞ নাবিকরাও নিয়মিতভাবে এই প্রাকৃতিক জাদুর শিকার হতেন, আর তারা সত্যি সত্যি বিশ্বাস করতেন যে দ্বীপটা ওখানেই আছে। প্রাকৃতিক অজুহাতের আরেকটা চমৎকার উদাহরণ হল পোর্কিউপাইন ব্যাংক। এটা আয়ারল্যান্ড থেকে ১২০ মাইল পশ্চিমে সমুদ্রের নিচে থাকা একটা বিশাল মালভূমি। সবচেয়ে মজার ব্যাপার হল, সর্বশেষ বরফ যুগে এটা সত্যিই সমুদ্রের উপরে জেগে থাকা একটা আস্ত দ্বীপ ছিল। অর্থাৎ ভূতাত্ত্বিক এই অতীত সম্ভবত মানুষের প্রজন্মের পর প্রজন্ম ধরে অবচেতন স্মৃতিতে একটা হারিয়ে যাওয়া দ্বীপের মিথ হিসেবে টিকেছিল। ব্যাপারটা সত্যিই দারুণ, তাই না? এতক্ষণ আমরা ভৌগোলিক ভুল আর প্রাকৃতিক দৃষ্টিভ্রম নিয়ে কথা বললাম, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে একটা বিশাল প্রশ্ন সামনে চলে আসে। কেন তৎকালীন শক্তিশালী সাম্রাজ্যগুলো টানা ৫ শতাব্দীরও বেশি সময় ধরে তাদের সরকারি মানচিত্রে একটা পুরোপুরি কাল্পনিক দ্বীপকে এত সযত্নে এবং সম্পূর্ণ ইচ্ছেকৃতভাবে টিকিয়ে রেখেছিল? উত্তরটা খুব সোজা: ভূরাজনীতি। একজন ঐতিহাসিকের চোখে দেখলে বুঝতে পারবেন, এই দ্বীপটা শুধু একটা ভুল ছিল না, এটা ছিল একটা মোক্ষম হাতিয়ার। মহাসাগরীয় যাত্রায় এটাকে একটা কৌশলগত বিরতিস্থল হিসেবে দেখানো হতো। সবচেয়ে বড় কথা, নতুন বা অনাবিষ্কৃত অঞ্চল দাবি করার ক্ষেত্রে এটা একটা আইনি ভিত্তি তৈরি করে দিত। এর পাশাপাশি ঔপনিবেশিক প্রচারণার একটা বিশাল ব্যবসাও গড়ে উঠেছিল। এই মিথগুলো মূলত এটা বোঝাতে সাহায্য করত যে অজানা ও অসভ্য ভূমিগুলোকে উদ্ধার করে সেখানে উপনিবেশ স্থাপন করাটাই হল সভ্যতার কাজ। তৎকালীন সমাজের মানুষের অন্ধবিশ্বাস আর উন্মাদনা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছিল, সেটা ১৬৭৪ সালের এই লেখাটা পড়লেই বুঝতে পারবেন। রিচার্ড হেড নামের এক লোক রীতিমতো গল্প ফেঁদে বসলেন যে ওই দ্বীপটিতে নাকি বড় বড় কালো খরগোশ আছে, আর পাথরের একটা দুর্গে একা একা এক জাদুকর বাস করে। একবার ভাবুন অবস্থা, এই ধরনের রম্য গল্পগুলো সে সময় হু হু করে বিক্রি হতো, যা এই দ্বীপটাকে ঘিরে মানুষের মোহ আর পাগলামিকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল। আমরা চলে এসেছি শেষ অধ্যায়ে: বিলুপ্তি, মিথের অবসান। সব গল্পেরই তো একটা শেষ থাকে, তাই না? আধুনিক বিজ্ঞান কিভাবে এই বহু পুরনো মিথকে সপাটে উড়িয়ে দিল, তার শুরুটা হয় ১৮৭২ সালে। প্রত্নতাত্ত্বিক টিজে ওয়েস্ট্রপ খুব জোর দিয়ে দাবি করেন যে তিনি আয়ারল্যান্ডের উপকূলে দ্বীপটিকে একদম নিজের চোখে স্পষ্ট দেখেছেন, কিন্তু তার চোখের সামনেই কিছুক্ষণ পর সেটা কুয়াশার মতো বাতাসে মিলিয়ে যায়, একদম সিনেমার মতো। এটাই ছিল এই দ্বীপের শেষ নথিভুক্ত দর্শন, আর এরপরই বিজ্ঞান মাঠে নামে। এরপর ব্রিটিশ অ্যাডমিরাল্টি ভাবল অনেক হয়েছে, এবারই নাটকের চূড়ান্ত ফয়সালা দরকার। তারা আইল্যান্ডের উপকূলে গভীর সমুদ্রের তলদেশ একদম নিখুঁতভাবে মাপার কাজ শুরু করে। আর পরিমাপের রেজাল্ট, সেখানে সমুদ্র হাজার হাজার ফুট গভীর, কোনো ডাঙা বা দ্বীপের ছিটে ফোটাও নেই। এই অকাট্য প্রমাণের পর অবশেষে ১৮৭৩ সালে ব্রিটিশ অ্যাডমিরাল্টি নৌ চার্ট থেকে হাই ব্রাসিলকে আনুষ্ঠানিকভাবে এবং চিরকালের জন্য মুছে ফেলা হয়। এভাবেই অবসান ঘটে ৫০০ বছরের এক বিশাল বিভ্রান্তির। এই পুরো ঐতিহাসিক পরিক্রমাটার শেষে একটা খুব অদ্ভুত কিন্তু গভীর প্রশ্ন মাথায় আসে। ইতিহাস আমাদের বারবার দেখিয়েছে যে মানুষ যা বিশ্বাস করতে চায় সে কেবল সেটাই দেখতে পায়। এখন একবার ভাবুন তো, আমাদের এই আধুনিক বিশ্ব বা সরকারি পরিসংখ্যানেও কি এমন কোনো নতুন যুগের হাই ব্রাসেল লুকিয়ে আছে? এমন কোনো প্রতিষ্ঠিত ধারণা বা ডেটা যা বাস্তবে অস্তিত্বহীন, কিন্তু আমরা স্রেফ সেটা আমাদের জন্য লাভজনক বা বিশ্বাস করতে সুবিধাজনক বলি এখনও টিকিয়ে রেখেছি? এই চিন্তার খোরাকটা আপনাদের জন্যই রেখে গেলাম। আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। নতুন কোনো চমকপ্রদ বিষয় নিয়ে আবারও দেখা হবে।